হাই, মাইসেলফ কমল স্যার, ইয়োর কেমিস্ট্রি টিউটার। তোমরা প্রত্যেকেই বোর্ডসের এক্সাম কমপ্লিট করেছো, এখন সব 11-এ পড়াশোনা করছো। 11-এর একটা কেমিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তার নাম পিরিয়ডিক টেবিল। সেই পিরিয়ডিক টেবিলে দেখেছো অনেক পিরিয়ডিক প্রপার্টিস আছে, লাইক অ্যাটমিক রেডিয়াস, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, অ্যাসিড বেস ক্যারেক্টার, এইগুলো দেখেছো। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আয়োনাইজেশন এনার্জি অর আয়োনাইজেশন পোটেন্সিয়াল অর আয়নন শক্তি, যে যেভাবে খুশি বলতে পারো। এখন দেখি এই আয়নন শক্তিটা কি, বুঝতেই পারছো এটা একটা এনার্জি রিলেটেড কিছু একটা ব্যাপার আছে। তো চলো, আমরা প্রত্যেকেই জানি অ্যাটমের সেন্টারে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিধারে ইলেকট্রনস মুভ করে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এটা প্রত্যেকেই জানি। ইলেকট্রনস আর মুভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ স্পেসিফিক সেল। কে এল, আরও এরকম সেল আছে তোমরা জানো, কে এল এম এন, এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবারে ধরো কোনো একটা অ্যাটমকে, আমরা ধরো সোডিয়াম, কোনো একটা অ্যাটমকে তার Na প্লাসে কনভার্ট করতে চাইছি। কি করব আমরা? একটা ইলেকট্রনস বার করতে হবে। প্রশ্ন থেকেই যাচ্ছে স্যার কোন ইলেকট্রনস বেরোবে। অবশ্যই দেখো, ইনার সেলের ইলেকট্রন কখনো বেরোতে চাইবে না, কারণ ইনার সেলের যে ইলেকট্রনসগুলো এখানে আছে, ইলেকট্রনস নিউক্লিয়াসে খুব ক্লোজ কন্ট্যাক্টে আছে। ক্লোজ কন্ট্যাক্টে থাকলে কি প্রবলেম? ক্লোজ কন্ট্যাক্টে থাকলে নিউক্লিয়াস ইলেকট্রনকে খুব স্ট্রংলি অ্যাট্রাকটিভ ফোর্স ওর উপরে দিয়ে দেবে। দিলে কি হবে? ইলেকট্রনস এখান থেকে বেরোতে পারবে না। কোন ইলেকট্রনস বেরোবে? নিউক্লিয়াস থেকে যত দূরের দিকে যাবে, দ্যাট মিন্স দূরের দিকে যাওয়া মানে ডিস্টেন্স বাড়ছে। ডিস্টেন্স বাড়লে নিউক্লিয়াস একটা নেগেটিভ চার্জ, আমরা প্রত্যেকেই জানি, পজিটিভ চার্জের সঙ্গে আকর্ষণ কমতে থাকবে উইথ ইনক্রিজিং দ্য ডিস্টেন্স। তাহলে ইলেকট্রনস কোথা থেকে বেরোবে? ইলেকট্রনস হচ্ছে আউটার সেল থেকে বেরোবে। ছবি অনুযায়ী আমরা দেখছি দুটো সেল এঁকেছি, একটা ইনার সেল, একটা আউটার সেল। যদি আরও একটা সেল হতো তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যেত। ছবি অনুযায়ী এটা আউটার সেল, তাহলে এই ইলেকট্রনটাকে বেরোবে। প্রশ্ন থেকেই গেল, ইলেকট্রনসকে এমনি এমনি বেরোবে? কোনো দিনই না। ইলেকট্রনসকে বার করার জন্য আমাদের একটা এনার্জি পুশ করতে হবে এর উপরে। এনার্জি পুশ করলে কি হবে? এই মিনিমাম যে এনার্জিটা দিলে, মিনিমাম যে এনার্জির উপরে অ্যাপ্লাই করলে এই আউটার মোস্ট ইলেকট্রন তার সেল থেকে ছিটকে বেরিয়ে চলে যায় এবং কারসপন্ডিং ক্যাটায়নে কনভার্ট হয়। ওই এনার্জিটাকেই বলে আমাদের হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। দেখো ডিফাইন, দেখো, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন ফ্রম অ্যান আইসোলেটেড নিউট্রাল অ্যান্ড গ্যাসিয়াস অ্যাটম অর আয়ন্স। মানে একদম সিম্পলি কি, কোনো একটা মিনিমাম একটা এনার্জি আমি দেবো, যে এনার্জিটা দিলে বাইরের কক্ষের ইলেকট্রনটা তার সেল থেকে বেরিয়ে চলে যায়, সেই এনার্জির নাম কি? আয়োনাইজেশন পোটেনশিয়াল। যেমন আমরা এঁকেছি Na থেকে Na প্লাস। এবার দেখো, এটা যে কোনো এলিমেন্টের জন্য হতে পারে। আমরা সেই জন্য দেখো যে কোনো একটা এলিমেন্টকে আমরা ধরে নিয়েছি এ একটা কি নিউট্রাল অ্যাটম, কোনো চার্জ নেই এর মধ্যে, এরকম প্রত্যেকটা ইলেকট্রনস এর মধ্যে, সেলের সব ঠিকঠাক আছে। এবারে তুমি কি করেছো? ধরো এনার্জি প্রোভাইড করেছো, এর উপরে এনার্জি অ্যাপ্লাই করেছো, এই সিস্টেমে এনার্জি অ্যাপ্লাই করেছো। করলে কি হবে? এই এনার্জি করলে একটা ইলেকট্রনস তার আউটার মোস্ট সেল থেকে সে ছেড়ে দিলে করসপন্ডিং কিসে কনভার্ট হলো? A প্লাস। সেকেন্ড টাইম ধরো তুমি ফের আরও একটা ইলেকট্রন বার করার চেষ্টা করছো, আরও এনার্জি দিয়েছো, সেকেন্ড টাইম ফের একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, A2 প্লাস কনভার্ট হয়েছে। ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে কি? প্লাস চার্জ বাড়ছে। সে থার্ড টাইম আরও একটা ইলেকট্রনস তুমি ধরো ছেড়ে দিয়েছো। কি কারণ? এনার্জি ফের অ্যাপ্লাই করেছো, করতে ফের একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছো, হয়ে গেছে কত? A3 প্লাস। এবারে দেখো, এখান থেকে দেখো, তুমি কিন্তু এটা কোনোদিন করতে পারবে না একসঙ্গে তিনটি ইলেকট্রন একেবারে কিন্তু ছাড়তে পারবে না। তাহলে আয়োনাইজেশন এনার্জি হতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ ইলেকট্রন ছাড়তে হবে। চলো, প্রথমবার এ থেকে যে A প্লাস করেছিলাম, যে এনার্জিটা অ্যাপ্লাই করেছিলাম, তাকে দেখো IE1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেকেন্ড টাইম IE2 দিয়ে রিপ্রেজেন্ট করছি, থার্ড টাইম IE3। হোয়াট ইজ দিস 1 2 3? চলো, I1 মানে ফার্স্ট টাইম বার করেছিলাম, সেই জন্য এটাকে বলছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। সেকেন্ড টাইম ফের একটা ইলেকট্রন বার করেছিলাম, দিস ইজ সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। অ্যান্ড ফাইনালি 3 নম্বর ইলেকট্রনসকে আমরা বার করেছিলাম, দ্যাটস ওয়াই থার্ড আয়োনাইজেশন এনার্জি। আমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট IE1, IE2, IE3। ধীরে ধীরে আমরা সব জানবো E1, E2, E3 কিভাবে আমরা হচ্ছে ক্যালকুলেট করব। এবার এখান থেকে একটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন পড়ে, এই যে 1 2 3 বলছি, কোন এনার্জির ভ্যালুটা বেশি?
বলো তো? দেখো এই এনার্জি দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের এই 3 নম্বরে যদি যেতে চাই তার মানে আমাকে এই স্টেপটাকে ওভারটেক করতে হবে, নেক্সট এই স্টেপটাকে ওভারটেক করতে হবে, তারপরে এই স্টেপে আসতে হবে। তাহলে নো ডাউট এই স্টেপে আসতে গেলে তোমাকে এইটাকে ওভারটেক করতে হবে, এইটাকে ওভারটেক করতে হবে, ফাইনালি ওখানে যেতে হবে। তাহলে এটা আমরা পরিষ্কার বলতে পারি। তাহলে এই কটা যদি অর্ডারে তোমাকে সাজাতে বলি যে কোনটার অর্ডার কী হবে, তাহলে একদম সিম্পলি ওয়ে IE3 এই ভ্যালুটা সব থেকে বেশি হবে, কারণ 1 নম্বর 2 নম্বর ইলেকট্রন ছাড়ার পরে 3 নম্বর ইলেকট্রন গেলে এই এনার্জিটা দিতে হবে। তাহলে এই দুটো ওভারটেক করার পরে এখানে আসতে হবে। তাহলে এইটা মানেই এর থেকে এইটা এটা দুটো যোগ করার পরেও এর এনার্জিটা বেশি হবে। তাহলে IE3 গ্রেটার দেন তারপরে কি হচ্ছে IE2 অ্যান্ড ফাইনালি IE1। এটা একটা পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন পড়ে যে পরপর সাকসেসিভ ইলেকট্রন যদি ছাড়তে থাকে তাহলে আমাদের আয়োনাইজেশন এনার্জির ভ্যালুর অর্ডারটা কেমন হবে। তাহলে IE3 গ্রেটার দেন IE2 গ্রেটার দেন IE1। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল আয়োনাইজেশন এনার্জির কনসেপ্ট, যেখানে খুব সহজ ভাষায় যদি বলতে চাও কোনো একটা ইলেকট্রনসকে তার বহিস্থ কক্ষ থেকে ছেড়ে দেওয়ার জন্য যে পরিমাণ এনার্জি দিতে হয় তাকেই বলে IE বলতে পারো, IP বলতে পারো, বাংলাতে আয়নন শক্তি বলতে পারো, যা খুশি। এই এনার্জিটাকেই হচ্ছে নাম কি IE। এখন প্রশ্ন থাকছে যে স্যার প্রত্যেকটা তাহলে এলিমেন্টের, এটা তো বুঝতেই পারছো প্রত্যেকটা অ্যাটমস প্রত্যেকটা এলিমেন্টসের সাইজ আলাদা, শেপ আলাদা, তার সেলের ইলেকট্রনিক কনফিগারেশন আলাদা। তাহলে এটা কনফার্ম প্রত্যেকটা ইলেকট্রনসকে ছাড়ার জন্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে না। এলিমেন্টস যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই এই এনার্জিটাও চেঞ্জ হবে। সেই জন্য আয়োনাইজেশন এনার্জি সব এলিমেন্টের জন্য সমান নয়। এখন প্রশ্ন থেকেই যাচ্ছে হুইচ ফ্যাক্টরস এফেক্টিং অন IE অর IP, কোন কোন ঘটনা বা কোন কোন ফ্যাক্টরস এই IE বা IP কে এই এনার্জিকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। তো এই এনার্জিটাকেই বলছে IE, এটাকে কোন কোন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করতে পারে এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো ফার্স্ট অফ অল আমরা ফ্যাক্টরস এফেক্টিং, ফার্স্ট অফ অল আমি বলছি কোন কোন ফ্যাক্টর। প্রথমেই হচ্ছে যেটা সবার আগে আসবে সেটা অ্যাটমিক সাইজ, ওর কেউ বলতে পারো অ্যাটমিক রেডিয়াস। ফার্স্ট বলতে পারো কি, চলো অ্যাটমিক সাইজ অ্যাটমিক রেডিয়াস কিভাবে ইনফ্লুয়েন্স করে আয়োনাইজেশন এনার্জিকে। এবারে বলো, এটা বলার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, দেখো অ্যাটমিক সাইজ আমি দুটো ছবি আঁকছি তোমাকে। এই একটা ধরো অ্যাটমিক সাইজ, আর একটা ধরলাম এটা কার্বন, আর একটা ধরো নাইট্রোজেন ধরলাম। এটা ভিতরেরটা আমাদের নিউক্লিয়াস, আমরা জানি এ কার্বন, এটা হচ্ছে সরি আচ্ছা আর একটু ছোট করে দিচ্ছি তোমাকে যাতে বুঝতে সুবিধা হয়। এটা কার্বন, এটা নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন। ছবি অনুযায়ী দেখে মনে হচ্ছে, দেখো আমরা অ্যাটমিক পিরিয়ডিক টেবিলে দেখেছি লেফট টু রাইটে গেলে ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে অ্যাকর্ডিং টু পিরিয়ড। এইটা কার্বন, এটা নাইট্রোজেন। কার্বনের থেকে নাইট্রোজেনের আকার ছোট। আকার ছোট হলে কি সুবিধা কি অসুবিধা, দেখো আকার ছোট হলে এর যে আউটার মোস্টে যে ইলেকট্রনসটা এখানে আছে, এই যে ইলেকট্রনসটা এখানে আছে এরও আউটার মোস্টে যে ইলেকট্রনসটা এখানে আছে, আকার বা রেডিয়াস যত ছোট হবে দেখো এই নিউক্লিয়াসের সঙ্গে এই আউটার মোস্টের ইলেকট্রনসের বলো অ্যাট্রাকশন অনেক বেশি হবে। তারা কিন্তু এই নিউক্লিয়াস দ্বারা অধিক পরিমাণে আকর্ষিত হবে। সেই নিউক্লিয়াস দ্বারা অধিক পরিমাণে আকর্ষিত হবে মানে কি, টাইটলি বন্ডেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। সাইজ যত বড় হয়ে যাবে দেখো কি হবে, সাইজ বড় হচ্ছে মানে এই নিউক্লিয়াসের সঙ্গে ডিস্টেন্সটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। যত নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের ডিস্টেন্স যত বাড়তে থাকবে তত ইলেকট্রনটার উপর আকর্ষণ তত কমে যাবে। কমে গেলে কি হবে, এটা লুজলি বন্ডেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। তখন কি, এবার এখানে ছবিতে এসো, ধরো এই ছবি অনুযায়ী একটা ইনার সেল একটা আউটার সেল। আমি যদি তোমাকে বলি এই ইলেকট্রনসটাকে বার করতে হবে, তখন কি বার করতে পারবে? এই ইলেকট্রনসটা যদি তোমাকে বলি ধরো এটা একটা অ্যাটমের সাইজ, পরেরটা আর একটা অ্যাটমস, এই ইলেকট্রনটাকে বার করা কিন্তু খুব ইজি, কারণ এই ইলেকট্রনটা বাইরের দিকে আছে, নিউক্লিয়াস দ্বারা কম পরিমাণ আকর্ষিত অবস্থা আছে। তাহলে অল্প পরিমাণ এনার্জি দিলেই কিন্তু এই ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে।
কারণ নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, আকর্ষণ কম। এবারে দেখো তো এই ইলেকট্রনটার কথা ভাবো তো, এই ইলেকট্রনসটা নিউক্লিয়াসের একদম ক্লোজ কন্ট্যাক্টে আছে, তাহলে এই ইলেকট্রনটাকে বার করতে গেলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি এনার্জি তোমাকে পুশ করতে হবে, তবে এখান থেকে ছিটকে সে বেরিয়ে যেতে পারবে। ওটাই এখানে বলছি। তাহলে অ্যাটমিক সাইজ যত বাড়বে, এবার দেখো অ্যাটমিক সাইজ রেডিয়াস কেউ যদি লিখতে চাও দেখো, তার মানে রেডিয়াসের কথা এসো, রেডিয়াস তোমার যত বাড়ছে, এই রেডিয়াস তোমার যত তোমার হচ্ছে কমবে, দেখে নাও রেডিয়াস যত কমবে, এইভাবে লিখছি, রেডিয়াস যত কমবে আই ইর ভ্যালু তত কি দেখো, তার মানে কি হবে আই এর ভ্যালু তত বাড়বে। তাহলে এখানে এ রেডিয়াস ছোট, নো ডাউট, তাহলে এ রেডিয়াস বড়, তাহলে নাইট্রোজেনের কিন্তু আই ইর ভ্যালু, নাইট্রোজেনের আই ইর ভ্যালু তার কার্বন অপেক্ষা অনেক বেশি, কারণ তার সাইজ ছোট বলে। তাহলে এইভাবে অ্যাটমিক রেডিয়াস বা সাইজ এর উপরে কিন্তু এইভাবে ডিপেন্ডেন্ট, আইর ভ্যালুর সাথে এইভাবে অ্যাটমিক রেডিয়াস। তাহলে ফার্স্ট অফ অল কি হলো, 1 নম্বর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে বা রেডিয়াস, তার মানে কি বোঝাচ্ছে রেডিয়াস স্মল আর যত এরকম বড় হবে তত কিন্তু ছিটকে, যত বড় হবে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তত ভালো, কম এনার্জি দিতে হবে। স্মলার সাইজ হয়ে যাওয়া মানেই কী হবে বলো তো, তখন নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ বেশি অবস্থা থাকবে, বেশি এনার্জি প্রোভাইড করতে হবে, তবে ইলেকট্রন বেরোবে। এই জন্য যত রেডিয়াস ছোট হবে আই তত বেশি হবে। এইভাবে একটা গেল অ্যাটমিক রেডিয়াস। সেকেন্ড পয়েন্ট এসো, সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। দেখো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে এই পরমাণুর এইখানে এসো, অ্যাটমে এসো। আমরা আগেই দেখলাম এই নিউক্লিয়াসের চার্জ সবসময় কি হয়, পজিটিভলি হয়, কারণ ওখানে প্রোটন থাকে। এই প্রোটনের চার্জ এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ মানে এই প্রোটনটা যত ইলেকট্রনটার উপর আকর্ষণটা বেশি করবে তার এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ, ওটাকেই বলে। প্রশ্ন থেকে যাচ্ছে কখন বেশি পরিমাণে আকর্ষণ করবে, তাহলে একটা একদম ইজি কনসেপ্ট কি, সেটা হচ্ছে দেখো এই প্রোটনের চার্জ যত বেশি হবে, নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে, পজিটিভলি চার্জ যত বেশি হবে, সে কিন্তু আকর্ষণটা তত ভালো করতে পারবে। ওই জন্য আকর্ষণ ভালো হওয়া মানে ওই ইলেকট্রন কিন্তু টাইটলি বন্ডেড, ওই ইলেকট্রন কোনো মতেই ছিটকে যেতে পারবে না, ওই জন্য বেশি এনার্জি লাগবে। তাহলে নো ডাউট কি, নো ডাউট পজিটিভ চার্জ যত বাড়বে, দেখে নাও, তাহলে নিউক্লিয়াসে যত বেশি পজিটিভ চার্জ যত বাড়বে, এই পজিটিভ চার্জ যত তোমার বাড়ছে, দেখো পজিটিভ চার্জ কোথাকার পজিটিভ চার্জ, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ যত বাড়বে আই ইর ভ্যালু তত বাড়বে, কারণ পজিটিভ চার্জ বাড়লে ইলেকট্রনটার উপর আকর্ষণ বাড়বে, আকর্ষণ বাড়লে কি হবে, এই ইলেকট্রনটা বেরিয়ে যেতে পারবে না, প্রয়োজনের তুলনায় বেশি এনার্জি দিলে তবে ইলেকট্রনটা যেতে পারবে, দ্যাটস ওয়াই আই উইল বি ইনক্রিজেস। ওকে, তাহলে এই গেল এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এই হচ্ছে আমাদের দুটো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরস, একটা অ্যাটমিক সাইজ, দুই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। 3 নম্বরে এসো, 3 নম্বরটা আমাদের খুব ইম্পর্টেন্ট। চলো 3 নম্বরে আমাদের যেটা বলছে, দেখো হাফ ফিল্ড অ্যান্ড half filled and full filled electronic configuration, electron configuration। ওকে, এটা 3 নম্বর পয়েন্ট। ওকে, দেখো এই হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে আয়োনাইজেশন এনার্জিকে বাড়াতে পারে বা কমাতে পারে। চলো আমরা এক্ষুনি জাস্ট দেখলাম, ধরো তোমাকে বললাম এই আমরা দেখেছিলাম নাইট্রোজেন আর অক্সিজেন, আমরা কিন্তু সবে দেখলাম যে অ্যাটমিক সাইজ যদি বাড়ে তাহলে কি হবে, আমাদের আই কমে যাওয়ার কথা। পিরিয়ডিক টেবিল অনুযায়ী নাইট্রোজেন লেফটে আছে, অক্সিজেন রাইটে আছে, অ্যাকর্ডিং টু লেফট টু রাইটে যদি যায় তাহলে সাইজ কিন্তু কমে যাওয়ার কথা। আমি এইদিকে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে আর এন, এই এন এর সাইজ কিন্তু অক্সিজেন অপেক্ষা কিন্তু বড়, আর ও এটা সবাই জানি আমরা। তাহলে এই লজিক অনুযায়ী যদি বড় হয়, আমরা জাস্ট 1 নম্বর পয়েন্টটা নিয়ে যেটা ডিসকাস করলাম যে অ্যাটমিক সাইজ, তাহলে নো ডাউট অক্সিজেনের কিন্তু সাইজ ছোট, মানে অক্সিজেনের কিন্তু আই ইটা বেশি হওয়ার কথা ছিল।
দেখো আমি যদি এরকমভাবে লিখি তাহলে যেহেতু হচ্ছে অক্সিজেনের ব্যাসার্ধ কম তাহলে তার আইয়ের ভ্যালু বেশি হওয়া উচিত ছিল, হওয়ারই কথা, কিন্তু এখানে নাইট্রোজেনের বেশি। ওটাই আলোচনা করব যে হঠাৎ করে কেন নাইট্রোজেনের বেশি অক্সিজেনের থেকে, কিন্তু দেখো অ্যাটমিক সাইজ অনুযায়ী এর কিন্তু বেশি হওয়া উচিত ছিল। তো চলো আমরা কেন একটু চেক করে নিচ্ছি। দেখো নাইট্রোজেনের সব থেকে ইম্পর্টেন্ট কাজ, নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন যদি আমরা দেখি, নাইট্রোজেন কি 1s2 2s2 2p3, অক্সিজেনের যদি দেখি কি 1s2 2s2 2p3, এই হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন। এবারে দেখো সরি এটা 2p কত 4 নাইট্রোজেন। এইবার দেখো এই নাইট্রোজেনের আউটার মোস্টটার দিকে তাকাও তো একটু, এই নাইট্রোজেনের পিটার দিকে একটু তাকাও তো, দেখো তো নাইট্রোজেনের মোট হচ্ছে পিতে 3টে, তার মানে আমরা যদি একটা বক্স ডায়াগ্রামটা করি পরিষ্কার বোঝা যাচ্ছে নাইট্রোজেনের আউটারে 3টে যদি হয়, এই একটা এই একটা এই একটা, এটা আমাদের বলে গেছিল আউটবো প্রিন্সিপাল, আমরা অ্যাটমিক স্ট্রাকচার এটা দেখেছি থিওরিটা। পিটা যদি করি অক্সিজেনের পিটার দিকে যদি তাকাই, দেখো হচ্ছে 4টে পি, 1 2 3 4, দেখো এখানে দুটোর মধ্যে কি ডিফারেন্স দেখলে বলো তো? ডিফারেন্স হচ্ছে দেখো এই যে 2p অরবিটালটা এইটা কিন্তু পুরোটাই হাফ ফিল্ড হয়ে গেছে। আমরা অ্যাটমিক স্ট্রাকচারে দেখেছিলাম হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশনটা কিন্তু দেখেছিলাম, যে কোনো হচ্ছে অ্যাটমের আমরা দেখেছিলাম হাফ ফিল্ড মানে p3 বা p6, হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড মাচ মোর স্টেবিলাইজড, এটা আমরা জানতাম। ফুল ফিল্ড হলে কি হতো দেখো, যদি হচ্ছে এই রকম যদি হতো আমরা সেটা ফুল ফিল্ড হতো 1 2, ধরো পিতে 6টা ইলেকট্রনস, তাহলে 1 2 3 4 5 6, এই কন্ডিশনটা p6 কে বলে ফুল ফিল্ড। এই দেখো এটাকে বলা হচ্ছে ফুল ফিল্ড আর এটা হচ্ছে হাফ ফিল্ড। যে কোনো এলিমেন্ট যে কোনো অ্যাটমে কিন্তু এই দুটো অবস্থায় থাকতে চায়, এই দুটো অবস্থা খুব বেশি স্টেবল। কোনো মতেই এইটা যদি গেন করতে পারে বা এটা যদি গেন করতে পারে, সে আর কোনো মতেই কিন্তু ইলেকট্রন ছাড়ার কোনো টেন্ডেন্সি দেখায় না। বাট তুমি তো এনার্জি পুশ করবে, তুমি তো ছাড়বে না, যে ইলেকট্রন না ছাড়লে হবে না, আমি জোর করে পুশ করবো এনার্জি, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই অবস্থায় কিন্তু ইলেকট্রন ছাড়তে চাইছে না কোনো মতেই। তাও যদি বলো তুমি জোর করে এনার্জিটা মানে ইলেকট্রনটাকে বার করতে চাইছো, তাহলে পরিষ্কার এনার্জি প্রয়োজনের তুলনায় অনেক বেশি দিতে হবে, তবে এই ইলেকট্রন একটা স্টেবল কনফিগারেশন থেকে তবে এটা ছাড়বে। অন্যদিকে অক্সিজেনের এসো, যে স্যার অক্সিজেনের তো আকার ছোট এটাতে কোনো ডাউট নেই, কিন্তু অক্সিজেনের দিকে তাকালে দেখবো অক্সিজেনের কিন্তু হাফ ফিল্ডের থেকে একটা বেশি। তাহলে অক্সিজেন চাইছে আমি যদি ইলেকট্রনটা ছেড়ে দিতে পারি তাহলে আমার কিন্তু 2p3 হাফ ফিল্ড ফিরে পাবো। আর আমি আগেই বললাম যে কোনো এলিমেন্ট তার হাফ ফিল্ড বা ফুল ফিল্ডে থাকার চেষ্টা করে, কারণ সেটা খুব স্টেবল। তাহলে কি জানতে পারলাম? এই কারণে দেখো এই কারণে নাইট্রোজেনের কিন্তু আই অক্সিজেনের থেকে বেশি হয়ে যায়, যদিও অক্সিজেনের কিন্তু ব্যাসার্ধ কম, তাও হলেও বেশি হয়ে যায় এই কারণের জন্য। তোমরা যদি কেউ লিখতে চাও তাহলে একটা সুন্দর করে একটা পয়েন্ট লিখে রাখতে পারো কি, যে কোনো পরমাণু তার অর্ধপূর্ণ হাফ ফিল্ড মানে অর্ধপূর্ণ, ফুল ফিল্ড মানে পরিপূর্ণ, যে কোনো পরমাণু তার অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় সবথেকে বেশি সুস্থিত এবং স্থায়ী। তাই এই অবস্থায় ইলেকট্রনটাকে অপসারণ করতে গেলে অধিক শক্তির প্রয়োজন, যেহেতু শক্তি বেশি তাই আইয়ের মানও প্রয়োজনের তুলনায় অনেক বেশি, যেটা কিনা আমাদের কি করে অ্যাটমিক রেডিয়াসকে ওভারটেক করে দেয়। ওভারটেক মিনস কি, এত ছোট হওয়ার জন্য যতটা এনার্জি বেশি লাগার কথা ছিল তার থেকেও কিন্তু এইটা আরও ডমিনেন্ট এফেক্ট, সেই জন্য এই ছোটোর থেকে এই হাফ ফিল্ড ফুল ফিল্ড কিন্তু ওভারটেক করে দিয়েছে। তাহলে এটা একটা ফ্যাক্ট। তাহলে লাস্ট কি বলবো, তাহলে তুমি দেখবে অর্ধপূর্ণ পরিপূর্ণ যদি কোথাও পাও তার সবসময় আইয়ের মান বেশি হয়ে যাবে, যেটা ব্যাসার্ধ থেকে ওভারটেক করে দেবে। ওকে, তাহলে 3 নম্বর পয়েন্ট গেল হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড কনফিগারেশন। ওকে, 4 নম্বরে পয়েন্ট এসে তাহলে আমি যদি একবার করে চেক করি কি বলবো, অ্যাটমিক সাইজ যেটা আকার ছোট হলে সেটা অবশ্যই টাইটলি বন্ডেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, এনার্জি বাড়বে। সেকেন্ড কি, যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কি, এই নিউক্লিয়াসে যত বেশি পজিটিভ চার্জ যত বাড়বে বাইরের কক্ষের ইলেকট্রনের উপর কি আকর্ষণ তত বাড়বে, সেক্ষেত্রে আই বাড়বে। থার্ড ওয়ান মাচ মোর ইম্পর্টেন্ট, হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড। যে কোনো এলিমেন্ট যে কোনো অ্যাটমস তার হাফে বা ফুলে এই দুটো কনফিগারেশনে থাকতে চাইবে, এই দুটো অবস্থা যদি চলে আসে এখান থেকে ইলেকট্রন বার করা অনেক বেশি ডিফিকাল্ট হবে, যেটা কিনা তার সাইজ এফেক্টকে ওভারটেক করে দেবে। ওকে, তাহলে 3টে পয়েন্ট গেল। চতুর্থ পয়েন্ট এসো, 4 নম্বর পয়েন্ট।
4 নম্বর পয়েন্ট কি বলছে? 4 নম্বর পয়েন্ট এই যেটা ছোট করে যেটা লিখেছিলাম এখানে দেখো, এই এফেক্টটা আমরা চেক করব। এটাকে বলে শিল্ডিং এফেক্ট বা বলে স্ক্রিনিং এফেক্ট। তো চলো 4 নম্বর পয়েন্টটা ওই এফেক্টটা কি, যেটাকে বলছে শিল্ডিং এফেক্ট। ওর যেটাকে বলছে কি স্ক্রিনিং এফেক্ট। এই পয়েন্টটা নেক্সট পয়েন্ট দেখো, এই এফেক্টটা কি? এই এফেক্টটা অ্যাটমিক স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট একটা এফেক্ট আছে, এটাকে ক্যালকুলেট করা যায়। এখন আমাদের এই টপিক ওই ক্যালকুলেশনের মধ্যে যাচ্ছে না, আমাদের যেটা কি এইটাকে স্ক্রিনিং এফেক্ট মানে কি দেখো, এই ইলেকট্রনটা ধরো এখানে একটা বাইরে এখানে একটা ইলেকট্রন আছে, কি করবো ইলেকট্রন যত নিউক্লিয়াস থেকে যত দূরের দিকে যেতে থাকবে, ধরো এখানেও একটা আছে ওখানেও একটা আছে, দূরের দিকে যত যেতে থাকবে কি হবে বলো দিদি, এই ইলেকট্রনটার উপরে বাইরের ইলেকট্রনের কথা বলছি দেখো, বাইরের কক্ষের ইলেকট্রনগুলো বাইরে আছে, ভিতরের কক্ষের ইলেকট্রনগুলো তখন না একে না রিপালসান করবে, একে পুশ করে দেবে, ঠেলে দেবে, দূরে ঠেলে দেবে। এটাকেই বলা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। তার মানে কোনো একটা পরমাণু তার বাইরের কক্ষের যে ইলেকট্রনসগুলো থাকে সেই ইলেকট্রনসগুলোর উপরে ভিতরের কক্ষের ইলেকট্রনগুলো বিকর্ষণ করে, রিপালসান করে, যার ফলে কি হয়, এই বাইরের কক্ষের ইলেকট্রনটা অতটা পরিমাণে নিউক্লিয়াস দ্বারা কিন্তু আকর্ষিত হতে পারে না, কারণ এটা পুশ করে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, ওই জন্য আকর্ষণ ক্ষমতা কমে যায় বাইরের কক্ষের ইলেকট্রনের উপরে। সেই জন্য কি হয়, বাইরের কক্ষের ইলেকট্রনগুলো সহজে বেরিয়ে যায়। এই যে রিপালসানটা করছে, পরে আমি এটা নিয়ে ডিসকাস করে দেবো যে স্ক্রিনিং এফেক্ট কী করে ক্যালকুলেট করতে হয়। আপাতত কি বাইরের কক্ষের ইলেকট্রনগুলোর উপরে ভিতরের কক্ষের ইলেকট্রনগুলো বিকর্ষণ করে, যার ফলে বাইরের কক্ষের ইলেকট্রনগুলো দ্বারা নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, সেই কারণে এইটা সহজেই বেরিয়ে যেতে পারে। এবারে বলছে তাহলে স্ক্রিনিং এফেক্ট মানে কি, বিকর্ষণ ক্ষমতাকে বলছে স্ক্রিনিং এফেক্ট, এই যে রিপালসান করছে সেটাকে বলে স্ক্রিনিং এফেক্ট। কার তাহলে স্ক্রিনিং এফেক্ট সব থেকে বেশি হবে, যে সব থেকে একদম নিউক্লিয়াসের কাছে আছে সে কিন্তু সবাইকে বিকর্ষণ করবে। আর আমরা এটা জানি নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে কে বলতো, সব থেকে কাছে থাকে এস, তারপরে কে থাকে পি, তারপরে কে থাকে ডি, তারপরে কে থাকে এফ। এই হচ্ছে আমাদের স্ক্রিনিং এফেক্ট বা বাংলায় যদি বলো আবরণী প্রভাব বা আবরণী ক্ষমতা। তার মানে এস কক্ষ নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে, সে সবাইকে রিপালসান করতে পারবে, সেই জন্য এস এর সব থেকে স্ক্রিনিং এফেক্ট বেশি। আর এফ অরবিটাল সব থেকে বাইরে থাকে, একদম বাইরে থাকে, সেই জন্য এফ এর কোনো স্ক্রিনিং এফেক্ট নেই, ও কাউকে রিপালসান করতে পারে না। তাহলে এই অর্ডারটা লিখলাম কেন, তার মানে দেখো যে কোনো অ্যাটমের তার এস কক্ষ থেকে ইলেকট্রন বার করা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট, কারণ সে পুরো নিউক্লিয়াসের কাছে আছে। আর উল্টো দিকে দেখো এফ কক্ষ থেকে ইলেকট্রন বার করা খুব বেশি ইজিয়ার, কারণ কি সে একদম দূরের দিকে আছে, সে একদম দূরের এই হচ্ছে এই সেলের দিকে আছে, যার কারণে এই সেলের দিকে থাকলে কি হবে, এই যে ভিতরের ইলেকট্রনগুলো এইখানে যে দেখতে পাচ্ছ ওরা কি করবে, ওরা না ওকে পুশ করে ঠেলে দেবে, যার ফলে ওটা এমনি আলগাভাবে যুক্ত আছে, নিউক্লিয়াস দ্বারা অতটা আকর্ষিত হবে না, ওই এমনি হালকা এনার্জি প্রোভাইড করলে ওই ইলেকট্রন ছিটকে চলে যাবে। এই জন্যই বলছে শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্টের অর্ডার এসপিডিএফ, যদি কেউ একটু লিখে নিতে পারো কি, যে যার স্ক্রিনিং এফেক্টের মান বেশি, মানে কার বেশি, এস এর বেশি, যার স্ক্রিনিং এফেক্টের মান বেশি ওখান থেকে ইলেকট্রন বার করতে গেলে অধিক শক্তির প্রয়োজন, আর অধিক শক্তির প্রয়োজন মানেই কি হবে, আইর ভ্যালু বেশি। ওই জন্য যে কোনো অ্যাটমের এস কক্ষ থেকে ইলেকট্রন বার করা অনেক বেশি ডিফিকাল্ট, যার ফলে আই বাড়বে, এফ থেকে কিন্তু ইলেকট্রন বার করা অনেক বেশি ইজিয়ার, যার ফলে আইর ভ্যালু কমে যাবে। এই হচ্ছে আমাদের শিল্ডিং এফেক্ট। তাহলে আমাদের হচ্ছে আর তেমন কোনো এফেক্ট নেই যেটাকে পরীক্ষাকে এর উপর কিন্তু এফেক্ট মানে ফেলতে পারে। মোটামুটি এই 4টে এফেক্ট যদি আমরা ভালো করে জানি, যে কোনো কম্পিটিটিভ এক্সাম লাইক নিট হোক লাইক যেই হোক সেখান থেকে খুব সহজেই কিন্তু প্রবলেম সলভ করতে পারবো। আচ্ছা, এর একটা অ্যাপ্লিকেশন আমরা দেখে দিই। ধরো আবার দেখো এই বেরিলিয়ামে এসো আর এই বোরনে এসো, দেখো সাইজ এফেক্টের কথা যদি বলি, বেরিলিয়াম পিরিয়ডিক টেবিলে লেফট হ্যান্ডে আছে, বোরন রাইট হ্যান্ডে আছে। এটা পরিষ্কার যে বোরনের বেশি হওয়া উচিত ছিল, কারণ দেখো আবার একই বলছি, এই আর বি মানে আর ফর রেডিয়াস রিপ্রেজেন্ট করছি, আর আর হচ্ছে আমি বলছি আর বি, বেরিলিয়াম বোরন, এটা লেফট এটা রাইট, তাহলে পরিষ্কার বোরনের ব্যাসার্ধ কিন্তু পরিষ্কার কম, একদম ইজি। তাহলে বেরিলিয়ামের ব্যাসার্ধ কি বেশি, বোরনের কম, তাহলে নো ডাউট
এর কিন্তু আইর ভ্যালু বেশি হওয়া উচিত ছিল, এর আইর ভ্যালু কম হওয়া উচিত ছিল, কারণ এর আকার ছোট, পরিষ্কার রেডিয়াস ছোট, কিন্তু না, এর বেশি হবে, এর কিন্তু আইর ভ্যালু বেশি হবে। কেন? চলো চেক করা হোক। বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি বা ইলেকট্রন কনফিগারেশন যেটা আমরা দেখলাম 1:2:2, বেরিলিয়াম 4, অ্যাটমিক নাম্বার 4 আমরা জানি, বোরনের অ্যাটমিক নাম্বার কত? 5। এর ইলেকট্রন চেক করলে কি হবে? ইলেকট্রন কনফিগারেশন 1:2:2:2p1, একদম ইজি, আমরা প্রত্যেকেই জানি। এবার দেখো ভালো করে খেয়াল করো, ইলেকট্রন কোড থেকে বেরোবে। আমরা এদিকে যদি তাকাই কি বলেছিলাম, ওদিকেও দেখলে বুঝতে পারছি আউটার মোস্ট থেকে ইলেকট্রন বেরোনোর কথা। এর আউটার মোস্টে কি আছে? 2s, এটা কি আছে? 2p। পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো এস থেকে ইলেকট্রন বার করা তো ডিফিকাল্ট, আগেই বলেছি। এর এসি ইলেকট্রনস আছে মানে এখানে আছে, এর পিতে ইলেকট্রনস আছে মানে এখানে। কি বোঝাচ্ছে? তাহলে এস তো নিউক্লিয়াসের অনেক কাছে আছে, এর স্ক্রিনিং এফেক্টও অনেক বেশি, তাহলে এখান থেকে ইলেকট্রন বার করা মাচ মোর ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই আই ভ্যালু উইল বি ইনক্রিজেস। তার মানে দেখো এর আরও একটা এফেক্ট ছিল, দেখো এখানে আরও একটা, দেখো আগেরটা যেটা করলাম এ কিন্তু ফুল ফিল্ড আবার। ফার্স্ট অফ অল স্ক্রিনিং এফেক্ট বেসিস, সেকেন্ড কি এটা ফুল ফিল্ড। পির কিন্তু ওই রকম কোনো ব্যাপার নেই, পি ওখানে কিন্তু হাফ ফিল্ড কিন্তু মেনটেন করতে পারেনি, জাস্ট একটা ইলেকট্রন। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এর স্ক্রিনিং এফেক্ট কিন্তু খুব কম, সেই জন্য আকার রেডিয়াস কিন্তু এর বড় হলেও, এর বেশি হলেও, এর কিন্তু স্ক্রিনিং এফেক্টটার জন্য বেরিলিয়ামের কিন্তু আইর ভ্যালু বেড়ে যাবে। তার মানে দেখো যেটা বললাম ফ্যাক্টর 4টে আলোচনা করেছি, তার মানে দেখো কোনো একটা প্রবলেম যদি পরীক্ষায় পড়ে শুধুমাত্র যে আমি অ্যাটমিক সাইজ দিয়ে চেক করে দেখবো, শুধুমাত্র বলছে শিল্ডিং এফেক্ট দিয়ে চেক করে দেখবো, ওই সকল কিন্তু না, সব কটা এফেক্ট তোমাকে নিয়ে একটা কম্পিটিটিভ এক্সামের কিন্তু প্রবলেম সলভ করতে হবে। তো চলো আমরা দুটো একটা প্রবলেম সলভ করে দেখে নিই কি হচ্ছে। আচ্ছা, শিল্ডিং এফেক্ট গেল। নেক্সট 5 নম্বরে এসো। নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট পয়েন্ট দেখো, আমি অনেকগুলো আলোচনা করলাম, তোমাদের মনে একটা কোশ্চেন জাগতেই পারে যে স্যার তাহলে কোন গ্রুপের সব থেকে বেশি, তোমাদের দিকেই কোশ্চেন থ্রো করলাম। আমরা 1 to 18, 1 থেকে 18 পর্যন্ত আমাদের পিরিয়ডিক টেবিলের গ্রুপ আছে, ওকে। আমি মাঝখানে গ্রুপগুলো লিখলাম না, আমি জাস্ট 1 থেকে 18 আমরা এটা পরিষ্কার জেনে গেলাম। লেফট থেকে রাইটে গেলে কি বললাম, আই অ্যাটমিক সাইজ ছোট হয়, আইর ভ্যালু বাড়া উচিত, আর আপ টু ডাউনে গেলে আইর ভ্যালু কি কমা উচিত, আমরা জানি। এবারে তোমাদের কাছে কোশ্চেন যে তাহলে কোন গ্রুপে সব থেকে বেশি হবে, তাহলে সব থেকে বেশি হবে কি 18 নম্বরের গ্রুপে। তার সেখানে কারা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনো, রেডন। এই কটা কি, এটা কি, এরা কারা বলো দিনে? এরা হচ্ছে ইনার্ট গ্যাস। আমরা অনেক ছোটবেলা থেকে দেখেছি ইনার্ট গ্যাস, তোমরা ক্লাস 10-এ পড়েছিলে বা 11 হয়তো পড়া হয়েও গেছে। ইনার্ট গ্যাসগুলোর সব থেকে আইর ভ্যালু বেশি। প্রশ্ন থেকেই যাচ্ছে কেন? কারণ দেখো অ্যাটমিক সাইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তার থেকেও ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা যদি এদের হচ্ছে ইনার্ট গ্যাসগুলোর যদি ইলেকট্রনিক কনফিগারেশন যদি চেক করি, তো চলো চেক করা হোক। ইলেকট্রনিক কনফিগারেশন হিলিয়াম কি 1s2, হিলিয়ামের পরে কি নিয়ন কি 1s2, 2s2, 2p6, নিয়নের পরে যদি আর্গন চেক করি দেখবো হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আমি আর মানে ইলেকট্রনিক কনফিগারেশন করলাম না, সকলের একই হবে। ভালো করে লক্ষ্য করে দেখো এখান থেকে ইলেকট্রন বেরোবে, ভালো করে লক্ষ্য করে দেখো এখান থেকে ইলেকট্রন বেরোবে, ভালো করে লক্ষ্য করে দেখো এখান থেকে ইলেকট্রন বেরোবে। তারা মানে কি বোঝায়? আউটার মোস্টের দিকে তাকিয়ে দেখো, আউটার মোস্ট p6 ফুল ফিল্ড ভর্তি, 2p6 ফুল ফিল্ড ভর্তি, 1s2 s ভর্তি ফুল ফিল্ড। সেই কারণেই হচ্ছে কিনা নিষ্ক্রিয় গ্যাসগুলির আইর ভ্যালু সব থেকে বেশি হয়, একটাই কারণে বাইরের কক্ষটা ভর্তি বলে, ফুল ফিল্ড বলে। এবারে কোশ্চেন থেকেই যাচ্ছে এইদের বেশি সব থেকে, এদের মধ্যে ম্যাক্সিমাম কার? যদি কোশ্চেন বলে যে এই যে পুরো পিরিয়ডিক টেবিলের 118টা যে এলিমেন্ট আছে তাদের মধ্যে সব থেকে আইর ভ্যালু কার বেশি, তাহলে পরিষ্কার দেখো সব থেকে আইর ভ্যালু হিলিয়ামেরই বেশি হবে। কারণ ফার্স্ট অফ অল হিলিয়াম সব থেকে ইনার্ট গ্যাস, ফার্স্ট অফ অল। সেকেন্ড দেখো এ একদম টপে আছে, মানে দেখো এর 1s2, তার মানে এর একটাই মাত্র সেল আছে, নিউক্লিয়াসের পরে একটাই সেল আছে। বাকি কিন্তু যত ডাউন দ্য গ্রুপ যাবে কিন্তু অ্যাটমিক সাইজ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এর নিষ্ক্রিয় গ্যাসগুলি সব থেকে বেশি, এদের মধ্যে সব থেকে বেশি তার মানে কার? হিলিয়াম। কারণ হিলিয়ামের সাইজ সব থেকে ছোট, আগেই বলেছি সাইজ যা ছোট হবে তার সবসময় কি হয়, আইর ভ্যালু কি হয়, সবসময় বেশি হয়। সেই জন্য 5 নম্বর পয়েন্টে তাহলে দাঁড়ালো কি, নিষ্ক্রিয় গ্যাসগুলোর বহিস্থ কক্ষটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, দ্যাট মিনস আউটার মোস্ট সেল অফ inert gas are fulfilled, that's why they have higher I value, among them helium is maximum.
ওকে, এই হচ্ছে আমাদের পয়েন্টগুলো কমপ্লিট হলো। তাহলে তাহলে এইবারে আমরা দেখব কিছু এক্সেপশনাল কিছু ঘটনা আছে আমরা দেখেছি। তাহলে আমরা যদি একটু আলোচনা করে নিই, কী দেখলাম? অ্যাটমিক সাইজ দেখেছি ফার্স্ট অফ অল। সেকেন্ড দেখলাম কি আমাদের হাফ ফিল্ড ফুল ফিল্ড দেখলাম। থার্ড আমরা যেটা লক্ষ্য করলাম কি স্ক্রিনিং এফেক্ট দেখেছি। ফোর্থ ওয়ান দেখেছি কি নিউক্লিয়াসের চার্জ কাউন্ট করা দেখলাম। ফিফথ ওয়ান দেখলাম 5 নম্বর সবার লাস্ট গ্রুপটা ইনার্ট গ্যাসের সব থেকে বেশি, জাস্ট কারণ কি ওদের আউটার মোস্ট ভর্তি। এই হচ্ছে আমাদের টোটাল আয়োনাইজেশন এনার্জির পুরো কনসেপ্ট। ডেফিনেশন গেল, ডেফিনেশনে এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানটাকে দেখো, ইট ইজ অ্যান এন্ডোথার্মিক প্রসেস। হোয়াই ইট ইজ অ্যান এন্ডোথার্মিক প্রসেস? কারণ দেখো আমাদের দুটো প্রসেস আছে, একটাকে বলে এন্ডোথার্মিক, একটাকে বলে এক্সোথার্মিক। এন্ডোথার্মিক কি? এন্ডোথার্মিক মানে কোনো সিস্টেমে যদি এনার্জি প্রোভাইড করো, এনার্জি যদি পুশ করো, সেটাকে বলে এন্ডোথার্মিক। আর কোনো সিস্টেম থেকে যদি এনার্জি রিলিজ করে তখন সেটাকে বলে এক্সোথার্মিক। তুমি এই দিকের দিকে তাকাও বা এখানে তাকাও, এই ইলেকট্রনটাকে বার করার জন্য আমরা সিস্টেমে কিন্তু এনার্জি প্রোভাইড করেছিলাম। এনার্জি যদি কোনো সিস্টেমে দিই তখন সেটা এন্ডোথার্মিক। একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবে, একদম ইজি। ধরো ওয়াটারকে বয়েল করছি, কি হবে? ওয়াটারকে বয়েল করতে গেলে বাইরে থেকে হিট তোমাকে দিতে হবে। এখানে হিটটা হচ্ছে এনার্জি, তার মানে সিস্টেমে তুমি হিট দিলে বা এনার্জি প্রোভাইড করলে, দিস ইজ দ্য এন্ডোথার্মিক প্রসেস। উল্টো এসো, ধরো কিন্তু ওয়াটার ভেপার থেকে ধরো কনভার্ট করছি ওয়াটারে, তার মানে কি ওয়াটার ভেপার থেকে ওয়াটারে কনভার্ট করতে গেলে সেখান থেকে কিন্তু হিট তোমাকে সরিয়ে নিতে হবে, হিট বাইরে বার করে দিতে হবে, তবে কিন্তু কনভার্ট হবে। এটা হচ্ছে কি এক্সোথার্মিক প্রসেস। তাহলে এই জন্যই এনার্জি প্রপুশ করছি, সেই জন্য এন্ডোথার্মিক। ইটস ইউনিটস ইজ কেজে মোল ইনভার্স। পরিষ্কার বুঝতেই পারছো, যেহেতু এটা এনার্জির ব্যাপার, তাহলে এনার্জির ইউনিট কিলো জুল মোল ইনভার্স। কিলো জুল মোল ইনভার্স কেন? আমরা জুল করতে পারতাম, বাট আমরা কনভেনশনালি কেজেতে মানে এটা আমরা প্রকাশ করি। মোল কেন? মোল মানে কোনো এক মোল কোনো একটা অ্যাটম, একটা কোনো অ্যাটম নয় কিন্তু, এক মোল কোনো একটা অ্যাটমকে, মানে এটা একটা আমি একটা দিয়ে ব্যাখ্যা করছি, একটা নয়, এক মোল কোনো অ্যাটমকে তার একটা ইলেকট্রন বার করার জন্য যে শক্তি লাগে তাকেই বলে আয়োনাইজেশন, ওই জন্য মোল, ওটা কেজি। অনেক সময় ইভি বলতে পারি, ইলেকট্রন ভোল্ট। লাস্ট ওয়ান, হায়ার আয়োনাইজেশন এনার্জি ইন্ডিকেটস দ্যাট অ্যান অ্যাটম হোল্ডস ইটস ইলেকট্রনস মোর টাইটলি। এটা আমরা জানি, আমরা আলোচনাতে বুঝে গেছিলাম যে হায়ার আয়োনাইজেশন এনার্জি মানে কি? মানে হচ্ছে এনার্জি বেশি লাগবে। কখন বেশি লাগবে? যে ইলেকট্রনসটা টাইটলি বন্ডেড থাকবে, ওই ইলেকট্রনসটাকে বার করতে গেলে বেশি এনার্জি লাগবে। উল্টোভাবে আমরা বলতে পারতাম যে কোনো একটা অ্যাটমের এনার্জি বেশি মানে কি, ওই ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা অধিক পরিমাণে আকর্ষিত অবস্থায় আছে, সেই জন্যই কিন্তু এনার্জি বেশি লেগেছে। এই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি পুরো কনসেপ্ট। কোন কোন ফ্যাক্টরস ডিপেন্ডস করে দেখলাম, কি ঘটনা আছে সেখানে এখানে মানে লিখে দিয়েছি। আবার এখানে হচ্ছে ইনার সেল শিল্ডিং ব্যাপারটা জানালাম, সঙ্গে এইবারে কিছু আমরা প্রবলেম করবো, এক্সেপশনাল কিছু ঘটনা আমরা দেখব। তো চলো, ফার্স্ট অফ অল সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা তোমাকে যদি অ্যারেঞ্জ করতে বলবে, কি অ্যারেঞ্জ? আচ্ছা, অ্যারেঞ্জ করার আগে আমরা একটা পিরিয়ড জেনে গেলেই কিন্তু পরীক্ষার সব থেকে কম্পিটিটিভ এক্সামে সেকেন্ড পিরিয়ডটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়। সেকেন্ড পিরিয়ডে কি আছে পিরিয়ডিক টেবিলে? দেখো সেকেন্ড পিরিয়ডটা দেখে নাও, কি আছে? লিথিয়াম আছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। ম্যাক্সিমাম না, অল্টারনেটিভ ইয়ারে কম্পালসারি এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। যদি তুমি দেখবে আমি পরের দিনে এই টপিকের উপর আলোচনা করে দেবো, আরও প্রিভিয়াস ইয়ারে PYQতে কী কী কোশ্চেন এসেছিল সব। আজকের দেখে নাও, আমি সেকেন্ড পিরিয়ডটা এখান থেকে ড্র করেছি। কি হওয়া উচিত ছিল এইটাই ভালো করে কিন্তু দেখবে। আমরা জানি লেফট টু রাইটে গেলে কি হওয়া উচিত ছিল, আইর ভ্যালু কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাওয়া উচিত ছিল, শিওর। কিন্তু শুধু অ্যাটমিক সাইজের উপর কি ডিপেন্ড করে কোশ্চেন? শুধু কি এরকম আসতে পারে শুধু অ্যাটমিক সাইজের উপরে? কোনোদিন আসতে পারে না, কিন্তু সব রকম এফেক্ট মিলিয়ে তোমাকে একটা কোশ্চেন দেবে। তো চলো দেখি, আমরা ইলেকট্রন কনফিগারেশন একটু চেক করছি। দেখো লিথিয়ামের ইলেকট্রন কনফিগারেশন যদি চেক করি, কি আছে? 3টি ইলেকট্রনস, 1s2 2s1, ওকে। বেরিলিয়ামের যদি চেক করি কি হবে? 1s2 2s2। বোরনের যদি চেক করি কি হবে? 1s2 2s2 2p1, ওকে। কার্বন চেক করলে 1s2 2s2 2p2। নাইট্রোজেন 1s2 2s2 2p, সরি 2p কি 3। অক্সিজেনটাকে একটু সরিয়ে নিচ্ছি যাতে আমাদের ইজিলি এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো নাইট্রোজেনের পরে অক্সিজেন, তারপরে একটু সরিয়ে নিচ্ছি ফ্লুরিন, তারপরে একটু সরিয়ে নিচ্ছি ধরো নিয়ন, ওকে। অক্সিজেনের যদি করি কি হবে?
1:2 2:2 2p4, এটা 1:2 2:2 2p5, লাস্ট ওয়ান 1:2 2:2 2p6, এই কটা। ওকে, এইবার চলো আমরা যা যা পড়লাম, ফার্স্ট দেখলাম অ্যাটমিক সাইজটা চেক করে নিলাম যে লেফট থেকে রাইটে গেলে অ্যাটমিক সাইজ হচ্ছে আমাদের কমে যায়, তাহলে আমরা দেখলাম এদিক থেকে এদিকে গেলে আই বাড়া উচিত ছিল, ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, সাজিয়ে দিলাম। সেকেন্ড পয়েন্ট আমরা দেখতে হবে, অবশ্যই আমাদের দেখতে হবে হাফ ফিল্ড ফুল ফিল্ড কোথায় গিয়ে ডিস্টার্ব করছে। তো চলো তিনটে জিনিস লক্ষ্য করে দেখো, এইটা এর কি আছে 2p6, আর একটা আছে কি নাইট্রোজেন কি আছে 2p3, এখানে একটা গন্ডগোলের কেস আছে কি আছে, বাইরে কি আছে ভর্তি আছে, এই কটা একটু গন্ডগোল আছে। প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে স্যার এর মধ্যে সব থেকে বেশি কি হবে। দেখো এটার ভর্তি আছে তো পরিষ্কার বলে দিচ্ছি, ফুলফিল মানে নিয়নকে কেউ ওভারটেক করতে পারবে না, কারণ সবার লাস্টে আছে আবার ভর্তি আছে, তাহলে এটা 100% অফ টপ, সেটা নিয়ে কোনো কারোর মনে ডাউট থাকার জায়গায় নেই। প্রশ্ন থেকেই যাচ্ছে যে অ্যাটমিক সাইজ যদি চেক করি আমি, তার মানে এই ফ্লুরিনের অ্যাটমিক সাইজ কিন্তু কম, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন, মানে এই দিক থেকে গেলে অ্যাটমিক সাইজ কমে যাবে, মাঝখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, এটা একটা হাফ ফিল্ড কেস হয়ে গেছে। দেখো ভালো করে লক্ষ্য করো, এটা একটা হাফ ফিল্ডের কেস আছে। তাহলে কি হবে, তাহলে নিয়নের পরে কাকে জায়গা দেবো, ফ্লুরিনকে দেবো, অক্সিজেন দেবো নাকি নাইট্রোজেনকে দেবো। দেখো সবার মনে হচ্ছে স্যার এ তো কমপ্লিকেটেড ব্যাপার, এটার কি স্মলার সাইজ, এর আবার হাফ ফিল্ড, তাহলে কাকে দেবো, এর আবার স্মলার সাইজ কাকে দেবো, এইগুলোতে কোনো প্রবলেম নেই, কারণ তো রাইট হ্যান্ডেই আছে। এইবারে দেখো কারোর মনে হতেই পারে যে স্যার নিয়নের পরে আমি নাইট্রোজেনকে বসাবো, কিন্তু না, নাইট্রোজেনকে বসালে হবে না, কারণ দেখো এইবারে ছোট্ট জিনিস বলছি, আমি জানি অ্যাটমিক রেডিয়াস যদি ছোট হয় তাহলে তার আই বাড়ে। তুমি দেখো এই নাইট্রোজেনের এই নাইট্রোজেনের ফ্লুরিনকে কম্পেয়ার করছে, দেখো ফ্লুরিনের কোনো হাফ ফিল্ড নেই, মানলাম কোনো হাফ ফিল্ড ফুল ফিল্ড কিছুই নেই, বাদ দাও কিচ্ছু নেই, কিন্তু ফ্লুরিনের কিন্তু অ্যাটমিক সাইজটা অনেক ছোট। নাইট্রোজেনের কেস কি দেখো, নাইট্রোজেনের পরে অক্সিজেন, অক্সিজেনের পরে ফ্লুরিন, তাহলে ফ্লুরিনের কিন্তু অ্যাটমিক সাইজ অনেকটা ছোট হয়ে গেছে নাইট্রোজেনের তুলনায়, সেই জন্য এর হাফ ফিল্ড হলেও সে কিন্তু ফ্লুরিনকে ওভারটেক করতে পারবে না, কারণ ওর সাইজ এফেক্টটা ডমিনেন্ট এফেক্ট, কিন্তু এর কিন্তু সাইজ যে এফেক্ট আছে, এই যে স্মলার সাইজ, এইটা কিন্তু এর ডমিনেন্ট করবে। দেখো স্মলার সাইজ এর সঙ্গে এটা পেরে উঠবে না, এর হাফ ফিল্ড থাকলে কি হবে, ওর সাইজ এতটাই ছোট, ওর কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স বাইরের কক্ষের ইলেকট্রনের উপর অনেক বেশি, সেই জন্য কিন্তু একে ওভারটেক করতে পারবে না। তাহলে বলো স্যার তাহলে পড়ালেন কেন, এটা প্রশ্ন হতে স্যার পড়ালেন কেন, তাহলে অর্ডিনারি দেখতাম, অর্ডিনারিও দেখতে হতো না, কিন্তু কিন্তু অক্সিজেনকে ওভারটেক করে দেবে, কারণ দেখো নাইট্রোজেনের পাশে অক্সিজেন আছে, একটা ঘর এগিয়েছে, এর সাইজ এফেক্ট খুব একটা কিন্তু বাড়েনি, এখান থেকে এখানে একটু সাইজ কমেছে, অক্সিজেনকে কিন্তু ওভারটেক করে দেবে, কারণ সামান্য সাইজে কম বেশিতে কিন্তু এই এফেক্টটা তখন ডমিনেন্ট এফেক্ট। বোঝা গেল? তাহলে তুমি যদি বলো স্যার শর্টকাটে কি বলবো, তাহলে তার মানে দেখো এই যে হাফ ফিল্ডের কথা বলেছি, এই যে ফুল ফিল্ডের কথা বলছি, এই ওয়ার্ডটা, এই থিওরিটা শুধুমাত্র তার পাশের এলিমেন্টকেই কিন্তু ওভারটেক করতে পারবে, তার পাশেরটাকে কিন্তু নয়, কারণ যেই একটাকে ওভারটেক করে আর একটাতে চলে যাবে তখন কিন্তু সাইজ এফেক্ট ইজ দ্য প্রিডমিনেন্ট এফেক্ট, তখন কিন্তু আর একে ওভারটেক করতে পারবে না। বোঝা গেল? শিওর? তার মানে দেখো গন্ডগোল, তার মানে দুটো জায়গায় দেখো কম্পিটিটিভ এক্সামের সব থেকে যে বড় জিনিস এইখানটায় এসো, একই গন্ডগোল এখানেও আছে। কি কেস? দেখো বেরিলিয়াম, সবে বললাম বেরিলিয়ামের 2s থেকে ইলেকট্রনস বেরোচ্ছে, যেটা আমরা স্ক্রিনিং এফেক্টের কারণে দেখেছি, এর 2p থেকে বেরোচ্ছে, তাহলে এটা স্ক্রিনিং এফেক্টের জন্য কিন্তু বেরিলিয়াম কিন্তু বোরনকে টপকে যাবে। প্রশ্ন থেকেই গেল স্যার কার্বনকে কি টপকাতে পারবে না? কার্বনকে টপকাতে পারবে না, কারণ কেন বলো দিন? কার্বনের একটা ঘর পেরিয়ে ফের একটাতে চলে গেছে, এর কিন্তু সাইজ অনেক ছোট হয়ে গেছে, তাহলে এই সাইজ এফেক্টটা তখন মেন, তখন একে ওভারটেক করতে পারবে না। তাহলে হাফ ফিল্ড, ফুল ফিল্ড, স্ক্রিনিং এফেক্ট, ফুল তো ওখানেই হবে, তাহলে হাফ ফিল্ড আর স্ক্রিনিং এফেক্ট, তাকে শুধু পাশের এলিমেন্টটাকেই ওভারটেক করতে পারবে, তার পাশেরটাকে কিন্তু করতে পারবে না, সেক্ষেত্রে সাইজ এফেক্ট মেন। তাহলে এটাকে যদি একটু সাজাই, এই কম্পিটিটিভ এক্সামে তোমরা এই ট্রেন্ডটা একটু মনে রাখতে পারো, কেউ যদি বলে স্যার একদম মুখস্থ করে নেবো সেও করতে পারো, নাহলে কনসেপ্ট করা সব বলে দিলাম। তাহলে এই কটার মধ্যে আই যদি আমরা কম্পেয়ার করি কি হবে, তাহলে সবার আগে কে? নিয়ন আসছে ফার্স্ট, সেকেন্ড কিন্তু এফই আসবে, তাহলে নিয়নের পরে এফ, সেকেন্ড পিরিয়ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে কি আসছে বলো? তারপরে কিন্তু নাইট্রোজেন, কারণ পাশেরটাকে ওভারটেক করে দেবে সে, তারপরে আসবে কে? অক্সিজেন, তারপরে আবার অর্ডিনারি সিম্পল ওয়েতে হচ্ছে কার্বন, তারপরে কিন্তু আবার বোরনের থেকে এবার কি আসবে? বেরিলিয়াম চলে এলো, তারপরে এলো কি? বোরন, অ্যান্ড ফাইনালি এলো লিথিয়াম।
তাহলে যেটাতে প্রবলেম সেটা ফের তাও মার্ক করছি, এটা আর কি এটা, এই দুটো। এটা কি কারণে, এটা কি কারণে ওভারটেক করে দিয়েছে, এটা হাফ ফিল্ডের কারণে ওভারটেক করেছে। আর এটা কি কারণে ওভারটেক করেছে, এটা শিল্ডিং এফেক্টের কারণে ওভারটেক করেছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যেটা দেখলাম সেটা কিন্তু মেন যে জিনিসটা আমরা দেখলাম সেটা কিন্তু সাইজ এফেক্ট। মাঝখানে ছোটোখাটো ইনফরমেশন আমাদের জানতে হবে যে যদি বাই চান্স থেকে যায় সেটাকে পাশেরটাকে ওভারটেক করে দেবে। এই হচ্ছে অল ওভার আয়োনাইজেশন এনার্জি। লাস্ট কমপ্লিট করার আগে একটা জিনিস একটু আলোচনা করার, এই যে ওয়ার্ডগুলো লিখেছিলাম বলতে হবে স্যার এই ওয়ার্ডগুলোকে নিয়ে তো আপনি তো আলোচনা করলেন না, শুধু ফার্স্ট আয়োনাইজেশন নিয়েই কিন্তু আলোচনা আমি করছি। আমি যেগুলো করছি সব প্রথমবারে। তোমার প্রশ্ন হতেই পারতো স্যার এইটাকে নিয়ে তো একবারও বললেন না, এইটাকে নিয়ে তো একবারও বললেন না, এইগুলো কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো চলো ওইগুলো কিভাবে পরীক্ষা আসতে পারে ওদের দুটো একটা ডেমো দিচ্ছি। দেখো দেখো পরীক্ষাতে যদি কোশ্চেন আসে এরকম যে কম্পেয়ারিং আই ভ্যালুস, পরীক্ষা এরকম যদি একটা কোশ্চেন আসে কম্পেয়ার আই ভ্যালু, আচ্ছা কম্পেয়ার হচ্ছে IE1 অ্যান্ড IE2 ভ্যালু অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। ধরো এরকম একটা কোশ্চেন তোমাকে দিল, কি কম্পেয়ার করতে বলেছে, I1 আর I2 ভ্যালু কম্পেয়ার করতে বলেছে কার, নাইট্রোজেন আর অক্সিজেনের। তো চলো এইরকমভাবেই কিন্তু কোশ্চেন দেবেন। আজকের আমি এটা মানে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, যেটা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। তোমার পরীক্ষার সময় কম্পিটিটিভ এক্সাম নিটে কিন্তু অনেক জায়গায় দেবে 4টে করে দিয়েছে, আমি 2টো দিচ্ছি, তুমি 3টে 4টে 5টা যাই দেবে কিন্তু পেরে যাবে, কনসেপ্ট একই আছে। একটাকে দেখে নাও, ধরলাম নাইট্রোজেন, এই ধরো অক্সিজেন ধরলাম, নাইট্রোজেনের 7 অক্সিজেনের 8। আমরা দেখেছি নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন করলে 1s2 2s2 2p3 ইকুয়ালস টু কি, এটাকেও কি 1s2 2s2 2p4। চলো এটা নর্মাল। এবার দেখো IE1 এর জন্য কি একটা ইলেকট্রন তোমাকে রিমুভ করতে হবে, IE2 মানে কি দুটো ইলেকট্রন রিমুভ করতে হবে। এই তো আমরা সাজাবো পরে, আগে দুটো ইলেকট্রন রিমুভ করে নিই। এটা কিন্তু কোনোদিন হবে না তুমি একসঙ্গে দুটো ইলেকট্রন রিমুভ করলে। আমি আগেই বলেছি আয়োনাইজেশন কি কনসিকিউটিভ কি হবে, ইলেকট্রনকে তোমার ছাড়তে হবে, মানে একটা একটা করে ইলেকট্রনকে তোমার ছাড়তে হবে, দেখতে হবে আইয়ের ভ্যালু চেক করতে হবে। তো চলো ফার্স্ট ইলেকট্রন ছাড়লাম, এখান থেকেও ফার্স্ট ইলেকট্রন ছাড়লাম, এখান থেকে যদি ফার্স্ট ইলেকট্রন ছাড়ি কি হচ্ছে 1s2 2s2 2p2, এখান থেকে যদি ফার্স্ট ইলেকট্রন ছাড়ি 1s2 2s2 2p3, সেকেন্ড টাইম ফের একটা ইলেকট্রন ছাড়তে হবে এখান থেকে, তাহলে 1s2 2s2 2p1, আর একটা ইলেকট্রন যদি ছাড়ি 1s2 2s2 2p2। আমাদের দেখো ইনার ইলেকট্রনের আমাদের কোনো কাজ নেই, ইলেকট্রন কোথা থেকে যাচ্ছে দেখো, তাহলে এখানে দেখো এইটা হচ্ছে IE, ফার্স্ট ইলেকট্রন ছাড়লে I, সেকেন্ড ইলেকট্রন ছাড়লে হচ্ছে IE2, যদি থার্ড ইলেকট্রন যদি ছাড়তাম IE3, আমাদের কম্পেয়ারে করতে বলেছে E1 E2, আমি আর 3 পর্যন্ত গেলাম না। আমাদের যেটা জানতে হবে দেখো ইলেকট্রনটা কোথায় থেকে যাচ্ছে, আমরা ওই ছবির মতো করি ইলেকট্রন কোথা থেকে যাচ্ছে আগে দেখতে হবে। IE1 এর বেলা দেখতে হবে ইলেকট্রন কোথা থেকে যাচ্ছে, পরিষ্কার বুঝে নাও, নাইট্রোজেন অক্সিজেন পাশাপাশি এলিমেন্ট দেখো ভালো করে দেখো, এর কোথা থেকে যাচ্ছে, এর যেখানে যাচ্ছে সেটা হাফ ফিল্ড, এর যেখান থেকে যাচ্ছে সেটা কি হাফ ফিল্ড নয়, তাহলে পরিষ্কার একটু আগেই দেখতে পেলে যে এখান থেকে হাফ ফিল্ডটাকে ব্রেক করে যাওয়া অনেক বেশি এনার্জির দরকার। তাহলে IE1টাকে যদি কম্পেয়ার করতে বলি তাহলে পরিষ্কার বুঝেই গেলে নাইট্রোজেনের বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু অক্সিজেন, তাহলে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন হয়ে গেল IE1। এইবার দেখো যেই এবারে বলে তোমাকে IE2টা কত, তখন কি হবে, IE2 ভ্যালু চেক করতে বলে তখন কিন্তু আমাদের IE1 এর আর কোনো কাজ নেই। IE2 ভ্যালু যখন চেক করব তখন তার আগের সেলটা দেখবো কে কোন অবস্থায় আছে। দেখো IE2 যখন হচ্ছে যে এই ইলেকট্রনটা বেরোচ্ছে তখন এখান থেকে এখানে কিন্তু কোনো কাজ নেই আমাদের আর। E1টা বার করার জন্য এটার উপর কাজ ছিল, এখন E2 বার করছে এর উপরে কোনো কাজ নেই, তাহলে IE2 বেলা দেখো এই দুটো আবার এসো কি হচ্ছে দেখো, যখন IE2 বার হচ্ছে ইলেকট্রনটা যখন IE2 ক্যালকুলেট করব তখন এখান থেকে 2p2 থেকে যাচ্ছে, 2p2 মানে কোনো হাফ ফিল্ড নেই কোনো কিছুই নেই, বাট অক্সিজেনের বেলা দেখো এটা হাফ ফিল্ড ব্রেক করে যাচ্ছে, বোঝাতে পারলাম। তাহলে এখান থেকে কিন্তু ব্রেক করে যাচ্ছে তখন কিন্তু অক্সিজেনের আবার বেশি হবে নাইট্রোজেনের কম হবে। তাহলে IE1 হোক E2 হোক E3 হোক যাই হোক তুমি শুধু দেখবে কোথায় থেকে ইলেকট্রন বেরোচ্ছে, হাফ ফিল্ড ফুল ফিল্ড লক্ষ্য রাখতে হবে, তারপরে অ্যাটমিক সাইজ চেক করতে হবে। IE2 যদি হয় তখন কিন্তু কার বেশি, তখন কিন্তু এইটার বেশি, এটা হচ্ছে অক্সিজেন গ্রেটার দেন কি হবে
নাইট্রোজেন। ফার্স্ট টাইম দেখো নাইট্রোজেনটা তখন তোমার ছিল, প্রথমবারে নাইট্রোজেন তোমার ছিল এটা হাফ ছিল, হাফ ফিল্ড, পরের বারে অক্সিজেন হাফ হয়ে গেছে, পরের বারে অক্সিজেন হাফ ফিল্ড হয়ে গেছে। তাহলে দেখো অ্যাটমিক সাইজ আর হাফ ফিল্ড ফুল ফিল্ড এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির জন্য। এই অল ওভার কিন্তু আয়োনাইজেশন এনার্জি সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো টপিক হয় সেটা কিন্তু এই আয়োনাইজেশন এনার্জি অ্যাটমিক এই পিরিয়ডিক টেবিলের মধ্যে। পরের ক্লাসে আমি তোমাদের যে দেখবো, আমি পিওয়াইকিউস কিছু তোমার কভার করব, যেই মেন বা ধরো হচ্ছে তোমার নিটের কোশ্চেনে এই টপিকটার উপরে কত ধরনের কোশ্চেন আসতে পারে। তোমরা যে থিওরিটা দেখলে ভালো করে দেখবে, তোমাদের কাছে যদি কোনো কিছু বই থাকে সেগুলোকে তোমার প্রিভিয়াস ইয়ারের নিট বা কম্পিটিটিভ এক্সাম দেখবে, এই প্যাটার্নেই তোমাদের কোশ্চেন পড়েছে। আর পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, এই টপিকটার উপরে যা প্রবলেম থাকে সেগুলো আমি সলভ করে দেবো এক এক করে। আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা ঠিক এর উল্টো টপিক, উল্টো কনসেপ্ট। উল্টো কনসেপ্ট কীরকম, এই দেখো হচ্ছে এই ইলেকট্রনটাকে আমরা এখান থেকে ছেড়ে দিয়েছিলাম এনার্জি প্রোভাইড করে, যেটা আমরা করসপন্ডিং ক্যাটায়নে কনভার্ট করেছিলাম। এর উল্টো কেস, বাইরে থেকে একটি ইলেকট্রন আমরা এখানে আনবো, আনলে ইলেকট্রনটাকে কিন্তু যেমন ধরো এইরকম এই ক্লোরিন আছে, এখানে একটা ইলেকট্রনটাকে আমরা এতক্ষণ মাইনাস করছি, ইলেকট্রনটাকে একটা আনবো, এনে ক্লোরিনকে কিসে কনভার্ট করে দেবো, মাইনাসে কনভার্ট করে দেবো। ওটাকে যেমন বলতাম ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য প্লাস, ইলেকট্রন অ্যাড করার জন্য মাইনাস, এটার নাম ছিল আয়োনাইজেশন এনার্জি, এটার নাম হচ্ছে আমাদের উল্টো রিভার্স প্রসেস, এটার নাম আমাদের বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি এইটা নিয়ে হচ্ছে আমাদের পরের দিনের ক্লাস শুরু হবে। এই আয়োনাইজেশন এনার্জি ফার্স্ট আর সেকেন্ড খুব ইম্পর্টেন্ট, এইটা একে অপরের রিভার্স প্রসেস। কিপ রিমাইন্ডার, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। যদি ভালো লাগে আমাদের কমেন্টে কিছু জানিও, যদি কারোর কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে জানিও। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।